বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। রিমনের বিয়ের কথা শুনেই সবাই ছুটে এসেছে। মামা, মামানি, নানু, বড় খালামনি আরও অনেকে। বড় খালামনিকে সালাম করতেই হাতে 1000 টাকার নোটটা ধরিয়ে দিল। বাহ, বেশ অদ্ভুত ব্যাপার। বড় খালামনি সারাজীবন সুখী হওয়ার দোয়া করে দিচ্ছে, আর অন্যদিকে তারই ছোট বোন অভিশাপ দিচ্ছে তিলে তিলে শেষ হওয়ার। পৃথিবীতে কত যে বিচিত্র মনের মানুষ আছে বোঝায় দেয়। হয়তো রিমনের বলা কথাগুলি বড় খালামনি শুনতেন, তিনিও অভিশাপ দিয়ে যেতেন। ভাগ্যিস শুনেননি। মামা মামানি সবাই নানানভাবে নতুন বউ দেখছে, সকলেই রূপের প্রশংসা করে যাচ্ছে। রিমনের সাথে নাকি বেশ মানিয়েছে। কিন্তু পোড়া কপাল আমার, রিমন আমাকে মানিয়ে নিতে পারল না। নানু বেশ রসিক মানুষ, এই সময় টুকুর মধ্যেই সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। হবে না কেন তার হাসির অসত্যক কথা, না হাসতে চাইলেও হাসি চলে আসছে। সকলে দোয়া করল জীবনে সুখী হওয়ার, সকলের সাথে মানিয়ে চলার, আর নানু ঘাড়ের কাছে মুখ নিয়ে নাত বউ আগামী বছরেই 3 হওয়ার দোয়া দিলেন। আমিও নানুর কাছে মুখ নিয়ে বলে দিলাম, ম্যাচ অলরেডি শুরু করে দিয়েছি, এখন উইকেট পড়ার অপেক্ষা। নানু যেমন রসিক, আমি কি কম নাকি? সকলের পেয়ে বাড়ির কথা মনেই পড়ছে না, বরঞ্চ বাড়ির চাইতে শ্বশুর বাড়িটা বেশি ভালো লাগছে। সকলে কেমন আপন করে নিয়েছে, মনে হচ্ছে সকলের সাথে কত আগেকার পরিচয়। কথাই কথাই সকলে রিমনকে খোঁজ করছে। নতুন বউ পাশে নতুন বর না থাকলে ভালো দেখায় না। সকলে এসে আমার কাছেই জিজ্ঞাসা করছে রিমন কোথায়। কাউকে বলতেও পারছি না, আমার সাথেই রাগ করে বেরিয়ে পড়েছে। বাসর রাতের পরের দিনই স্বামী স্ত্রী ঝগড়া করাটা মোটেও ভালো দেখায় না। কিন্তু বারবার জিজ্ঞাসা করছে, কিছু না বললেও খারাপ ভাববে, কিছু তো বলতে হবে। আমাকে বিচলিত দেখেই শাশুড়ি আম্মু বলে দিল রিমনকে একটা কাজে পাঠিয়েছে, কিছুক্ষণ বাদেই ফিরে আসবে। যাক বাবা, বাঁচা গেল, ভেবেই পাচ্ছিলাম না কি বলবো। শাশুড়ি আম্মু থ্যাঙ্কস, মনে মনে। সকলে একসাথে লাঞ্চ করবে। নানুর আবদার, নতুন বউয়ের রান্না খাবে। বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় না, তাই আজই নাত বউয়ের রান্না খেয়ে যাবে। রান্নার কথা শুনে বেশ ভয় পাচ্ছিলাম, কারণ বাসায় কখনো তেমন রান্না করিনি। আম্মু রান্না করতেই দেয়নি। 2-1 জনের রান্না হলে অতটা ভয় লাগত না, কিন্তু বাড়ি ভর্তি সকলের রান্না। শাশুড়ি আম্মু আশ্বস্ত করলেন ইনি রান্নায় সাথে থাকবেন। যাক আর যাই হোক, শ্বশুরি আম্মু মায়ের কোনো অংশে কম যায় না, নিজের মেয়ের মতোই বোঝে। রান্না করতে বেশি বেগ পেতে হয়নি। সব কিছুই আম্মু করেছেন, আমি শুধু তার বলা অনুসরণ করেছি। বেশ সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এখন দেখতে হবে সকলে কি বলে। সকলে খেতে বসেছে, তবে রিমন এখনো ফিরেনি। নানু অভিজ্ঞ মানুষ, কিছুটা হয়তো আঁচ করেছে, কিন্তু সকলের সামনে কিছু বললেন না। আম্মু খাবার বেড়ে দিচ্ছে, সকলের সাথে আমাকেও বসালো। রান্নার বেশ প্রশংসা করল, অনেক ভালো রান্না হয়েছে। যাক, এতক্ষণ ভয় ছিলাম কি বলে কি না বলে। মহিলারা নতুন বউয়ের দোষ না ধরলে নাকি শান্তি পায় না, কিন্তু আমার বেলায় কথা ভিন্ন। খাবার খেয়ে সকলে রিমনের অপেক্ষায় ছিল, কিন্তু দেরি হচ্ছে দেখে যেতে চাইল। সবাইকে বেরিয়ে যেতে বলে, নানুর নাকি আমার সাথে কথা আছে। সকলে বাইরে চলে গেলে নানু বলতে লাগল, নানু ভাই শোন, তোকে একটা কথা বলি, ছেলেরা ভ্রমরের মতো যেই ফুলে বেশি আকৃষ্ট হবে সেখানে বসবে, আর মেয়েরা পৃথিবীর সবচাইতে সুন্দর ফুল চাইলেই যে কাউকে আকৃষ্ট করতে পারে, নিজের কাছে ধরে রাখতে পারে। মেয়েদের অনেক ধৈর্যশীল হতে হয়, কোনো কিছুতেই ভাঙলে চলবে না। মনকে কখনো কখনো ফুলের মতো কোমল, আবার কখনো পাথরের মতো শক্ত করতে হয়। অল্পতে ধৈর্য হারতে নেই, সবুর করতে হয়। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। আর আমি জানি তুই পারবি নানু ভাই।
এক সময় তুই অনেক সুখী হবি। দুঃখ তোকে আঁচো করতে পারবে না। চির সুখী হ নানু ভাই। আজ তাহলে আসি, কোনে অসুবিধা হলে আমাকে বলিস। লজ্জা করবি না। আর স্বামীকে বসে আনা শেখ। ইহকালে স্বামীর সুখের চাইতে পরম পাও আর কিছুই নেই। ভালো থাকিস। যাই রে। সকলে আগে থেকে গাড়িতে বসে আছে, নানু উঠা মাত্রই স্টার্ট করল। সকলকে বিদায় জানিয়ে ভেতরে চলে আসলা। আম্মু আব্বুকে বলে রুমে চলে গেলাম। রিমনের খারাপ ব্যবহারের পরও অনেক ভালো লাগছে। নানুর কথাগুলি সত্যই মনে আঁচড় কাটার মতো। প্রত্যেক নারীর ভেতরেই স্বামীকে বসে আনার নিদারুণ শক্তি আছে। মনকে শক্ত করে রাখতে হবে, ভাঙলে চলবে না। এত সহজে হার মানলে হবে না। ভালোবেসে নাকি পাথরেও ফুল ফোটানো যায়, সেখানে রিমনকে নিজের করে নেওয়া যাবে না কেন? ওর মন থেকে ঘৃণা সরিয়ে ভালোবাসার বীজ বপন করতেই হবে। তার জন্য নিজের যা করতে হয় করব। তবুও হার মেনে নিব না। ও আমাকে কষ্ট দিতে দিতে ক্লান্ত হলেও ওকে ভালোবাসা শেখাতে ক্লান্ত হলে চলবে না। আজই শপথ নিলাম, আমার স্বামীর ভালোবাসা জয় করবই। দেখিয়ে দিব মিথ্যার চাইতেও ভালোবাসার শক্তি অনেক বেশি। কাল থেকে একবার ও আম্মুর সাথে কথা হয়নি। আব্বুও হয়তো অনেক কষ্ট পাচ্ছে। একবার কথা বলে নেই, আর আম্মুর সাথে কথা বললে অনেক সাহস পায়। ফোনটা অন করেই আম্মুকে কল করলাম। হ্যালো আম্মু, কেমন আছো? আম্মু, আমাদের কথা ছাড়, তুই কেমন আছিস? মিথিলা, আমি তো অনেক ভালো আছি। আম্মু মিথ্যা হাসির অভিনয় করে। আম্মু, সত্যই বলছিস? রিমন তোকে মেনে নিয়েছে? মিথিলা, হ্যাঁ আম্মু মেনে নিয়েছে। মিথ্যা না বললে আম্মু আব্বু কষ্ট পাবে, তাই বললাম। রিমন মেনে নিয়েছে শুনে আম্মুও খুশি হয়েছে। আব্বুর সাথেও অনেক কথা হলো। আব্বু আম্মু আবার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলবে, তাই নিচে নেমে ফোনটা দিলাম। বেশ অনেকক্ষণ কথা বলেছে। সকলকে বেশ খুশি দেখাচ্ছে। যাই হোক, সকলের এই হাসি খুশি রাখতে হলেও আমাকে রিমনের ভুল ভাঙাতে হবে। কথা বলা শেষে রিমনের অপেক্ষায় বসে আছি। বসে থাকতে থাকতে বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো, কিন্তু রিমনের আসার নাম নেই। হয়তো বাসায় আসলেই একটা নষ্টা মেয়ের মুখ দেখতে হবে, তাই আসছে না। রাত 12টা বেজে গেছে, তাতেও আসার নাম নেই। দেখি এবার তো রীতিমতো অনেক ভয় করছে। রাগের বসে অন্য কিছু করে বসল না তো। আল্লাহর কাছে হাত তুলে রিমনকে ভালোভাবে ফিরে আসার প্রার্থনা করলাম। শেষ রাতে 3টার সময় বাইরে গাড়ি থামানোর আওয়াজ পেয়েই দৌড়ে গেটের কাছে চলে গেলাম। গেট খুলে দিতেই ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। গেট লক করে রিমনের পিছু পিছু আসতেই মনে পড়ল সারাদিন হয়তো কিছু খায়নি, খাবারটা রুমে নিয়ে যায়। খাবার নিয়ে রুমে যেতেই দেখি বিছানায় আর হয়ে শুয়ে আছে। ডাকতেও ভয় করছে, সকালে ডাকাতে যেই কাণ্ড ঘটিয়েছে। তাইলে কি করা যায় ভাবতেই রিমনের ফোনটা চোখে পড়ল। ফোনটা নিয়ে 1 মিনিট পর পর বেশ কয়েকবার অ্যালার্ম সেট করে দিলাম। ডাকতেও হবে না, আবার ঘুমও ভেঙে যাবে। যাকে বলে এক ডিলে 2 পাখি মারা। ফোনটা নিয়ে 1 মিনিট পর পর বেশ কয়েকবার অ্যালার্ম সেট করে দিলাম। ডাকতেও হবে না, ঘুমও ভেঙে যাবে। যাকে বলে এক ডিলে 2 পাখি মারা। বাহ, বুদ্ধিতে কাজ হয়েছে। পতি দেব আমার নড়ে চড়ে উঠেছে। চোখ খুলেছে। মিথিলা, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। রিমন, তোর তো দেখি ডানা গজিয়েছে। তোর খেতে ইচ্ছা হলে তুই খা, আমাকে সাধছিস কেন? সারাদিন বাসায় ফেরোনি, হয়তো কিছুই খাওনি। আচ্ছা, খারাপ মেয়ে তো আমি অন্য রুমে চলে যাচ্ছি। আমার সামনে খেতে হবে না। খাবার টেবিলে রেখে দিয়েছি। এই বলে মিথিলা বেরিয়ে পড়ল। সত্যিই তো সারাদিন শুধু সিগারেট ছাড়া কিছুই খাওয়া হয়নি। খুব খিদে পেয়েছে। খাবারের উপর রাগ করে কি লাভ?
খাবারটা তো বাবার টাকায় কেনা। এই ভেবে রিমন খাবারটা খেয়ে নিল। এই মেয়েটাও না খাবার দিয়েছে কিন্তু খেয়ে হাতটা মোছার জন্য একটা তোয়ালে দেয়নি। হাতটা কোথায় মুছব? রিমন, মিথিলা বলে ডাকতেই তাড়াহুড়া করে রুমে চলে আসলো। মিথিলা তো দরজার পাশেই দাঁড়িয়ে ছিল, কিছু প্রয়োজন পড়লে সাথে সাথে দিতে পারবে। মিথিলা, বলো, কিছু লাগবে? খাবার দিয়েছিস, হাতটা কোথায় মুছব? তোয়ালে কোথায়? ও হ্যাঁ, তোয়ালে আনতে ভুলে গেছি। এই না আমার শাড়ির আঁচলেই হাতটা মুছো। আঁচলটা এগিয়ে দিয়ে মিথিলার এমন বাঙালি বউয়ের মতো নেকামি করতে দেখে রাগটা মাথায় উঠে গেল। কিন্তু সবে মাত্র খেয়ে উঠেছে তাই রাগটা চেপে রাখল। নিচে যেয়ে হাতটা পরিষ্কার করে নিল। এই 2 মিনিট সময়ে মিথিলা চোখে একটু কাজল দিয়ে নিল, ঠোঁটে হালকা লিপস্টিক। মিথিলা রিমনকে ঘায়াল করেছিল এই চোখের কাজল দিয়েই। যত রাগই করত না কেন চোখে কাজল দিয়ে বসতেই রাগ পানি হয়ে যেত। হয়তো উপরে উঠে চোখে কাজল দেওয়া দেখে আবারও প্রেমে পড়ে যাবে। রিমন বেশ সেন্সিটিভ পার্সোনালিটির মানুষ, কোনো কিছুই তার চোখকে ফাঁকি দিতে পারে না। মিথিলার কাজল দেওয়া চোখ দুটিও না। দরজাটা ভেজে দিয়ে বসতে বসতে মিথিলার কাজল কালো চোখ আর গোলাপি পাপড়ির মতো ঠোঁটটা মনে শিহরণ তুলে দিল। মিথিলাকে ঝাপটে ধরে বিছানায় শুইয়ে দিল। কেন জানি না আজ মিথিলাকে কষ্ট না দিয়েই ভালোবাসতে ইচ্ছা করছে। ওই চোখের গভীরতাতে মিলিয়ে যেতে মন চাইছে। মন চাইছে চোখের কাজলটা একটু লেপটে দিতে, মন চাইছে ওই পাপড়ির মতো ঠোঁটটাই আলতো ছোঁয়া দিতে। মিথিলাও রিমনের ওই ভালোবাসার চাহনিতে হারিয়ে গেছে। রিমনকে ঝাপটে ধরে গায়ের গন্ধটা নিচ্ছে, অপেক্ষা করছে কখন রিমন তার ঠোঁটটা স্পর্শ করবে। মিথিলার মোহে মুগ্ধ হয়ে ঠোঁটা স্পর্শ করতেই সজীবের কথা মনে পড়ে গেল। হাত নেড়ে বলছে, ছলনাময়ীর ছলনায় ডুব দিস না, জলে পুড়ে শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। চোখ খুলে মিথিলার চেহারা দেখতেই রিমনের দেহে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সজোরে মিথিলাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। তার সেই পাগল করা চোখের কাগজ, পাপড়ির মতো ঠোঁট কিছুতেই আটকাতে পারল না। মিথিলা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে ঠিকই, কিন্তু তার চাই অধিক ব্যথা পেয়েছে হৃদয়ে, যা রিমন একবারও দেখল না। তবে মিথিলা এটুকু বুঝতে পেরেছে শুধু সৌন্দর্য দিয়ে রিমনকে ঘায়েল করা যাবে না। আগে রিমনের মন থেকে ঘৃণাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। রিমন রাগের চোটে নিজের চুল টানতে টানতে শুয়ে পড়ল। মিথিলা এখনো সেখানে পড়ে আছে। নিজে নিজেই উঠতে হবে। রিমন তো আর এসে বলবে না, সোনা তোমার লাগেনি তো। তবে রিমনের পাশে ঘুমানো ঠিক হবে না। ওর পাশেই শুয়েছি জানলে হয়তো খেপে যাবে, তার চাইতে বরং মেঝেতেই বিছানা করে পড়ে থাকা ভালো। কিছুক্ষণ বাদেই আজান দেবে। সারাদিন অনেক খাটুনি গেছে, একটু না ঘুমালে কাল আবার জীবনযুদ্ধের লড়াই লড়ব কেমন করে। নিজেকে সামলে রেখে লড়তে হবে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসল। মুয়াজ্জিনের ডাকে ঘুম ভাঙল। অজু করে নামাজটা পড়ে নিলাম। রিমন এখনো ঘুমাচ্ছে। নিজেরও ঘুমটা পুরা হয়নি, আবার একটু ঘুমিয়ে নিলে ভালো লাগত। এদিকে সকালের সূর্য উকি দিয়েছে। চারদিকে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। রাতের নীরব শহর ব্যস্ত হয়ে উঠেছে। মানুষ ছুটছে তাদের জীবন যুদ্ধে। এরই মধ্যে কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। ফোনের পাওয়ার বাটন চাপতেই ভিমরি খাওয়ার জো 8:30 বেজে গেছে। নতুন বউ রাত দুপুর পর্যন্ত ঘুমায়, এটা কেউ জানলে বাপমার মুখ পুড়বে। দরজা খুলতেই দেখি শাশুড়ি আম্মু দাঁড়িয়ে আছে। আসলে আম্মু নামাজ পড়ে একটু ঘুমাতেই বেলা হয়ে গেছে। বুঝতে পারিনি। আম্মু, আরে পাগলি মেয়ে, তাতে এত ভয় পাওয়ার কি আছে? আমি কি কিছু বলেছি? উঠছিস না দেখে ডাকতে এলাম। যা আর একটু ঘুমিয়ে নে। মিথিলা,
না না আম্মু, আমার আর ঘুমাতে হবে না। আব্বু কই? আব্বু কি অফিসে চলে গেছে? আম্মু, সেই সকালে উঠেছে, এখনো চাটা পর্যন্ত খায়নি। কাল কি চা খাইয়েছিস? তোর হাতের চা ছাড়া কারো বানানো খাবে না। বলেন কি আম্মু? তাইলে আরো আগে ডাক দিলেন না কেন? আমি এখনই চা বানিয়ে দিচ্ছি। মিথিলা নিচে যেয়ে নিজ হাতে চা করে সবাইকে দিল। শ্বশুর আব্বুর সাথে বেশ মিশে গেছে। মনেই হচ্ছে না মিথিলা ছেলের বউ নিজের মেয়ের মতো খুনসুটি করছে। আব্বু, কি রে, রিমনকে চা দিলি না? ও কি এখনো ঘুমাচ্ছে? মিথিলা, হ্যাঁ বাবা। উঠেছিল আবার ঘুমিয়ে গেছে। বলেছে না ডাকতে, পরে উঠবে। একটু মিথ্যা বললাম। আব্বু, এত বেলা করে তো ঘুমায় না, আজ কি হলো? আচ্ছা, উঠলে চা করে দিস। আজ অনেক বড় একটা মিটিং আছে, আমাকে এখনই বের হতে হবে। মিথিলা, সে কি আব্বু? না খেয়েই চলে যাবেন? নাস্তাটা করে যান। না রে, অফিসে গিয়ে খেয়ে নিব। এখন সময় নেই, রাতে সবাই একসাথে খাব। ওকে আব্বু, সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ। মিথিলা শ্বশুর আব্বুকে বিদায় জানিয়ে রান্নায় হাত লাগাল। বউ শাশুড়ি দুইজন মিলে গল্প করছে আর রান্না করছে। আচ্ছা আম্মু, কাল তো আমাকে দেখতে বড় খালামনি আসলেন, ছোট খালামনি এলেন না কেন? যদিও আমি কারণটা জানি, তারপরও একবার যাচাই করে নিচ্ছি, হয়তো কোনো সুরাহ পেয়ে যাব। কথাটা জানতে চাইতেন দেখি আম্মুর চোখে পানি চলে আসল। চোখ মুছতে মুছতে, তোর ছোট খালামনি এখন দেশে নেই, ছেলেকে নিয়ে বাইরে আছে। কেন আম্মু? বাইরে কেন? তাইলে শোন কি হয়েছে। রিমনের বলা ঘটনার সাথে হুবহু মিল। শুধু মেয়েটা যে আমি নিজেই সেটা জানেন না। তিনিও জানলে আর ছেলের বউ বানানো তো দূরের কথা, হয়তো নামটাও নিত না। এখানে থাকতে আর ভালো লাগছে না। কিছু না করেও সকলের কাছে অপরাধী হয়ে আছি। যাই দেখি রিমনের ঘুম ভেঙেছে কিনা। পাশে থাকলেও দোষ, না থাকলেও দোষ। ডেকে না পেলে অনেক রেগে যাবে। ঘড়িতে 12টা বেজে গেছে, তবুও রিমনের ঘুমটা ভাঙছে না। ভয় ডাকতেও পারছি না, কালকের মতো আজও কোনো শাস্তি না পেতে হয়। আম্মুর রান্নাও শেষ প্রায়। আমি রিমনকে নিয়ে খেতে যাচ্ছি না দেখে আম্মু নিজেই এসে রিমনকে ডেকে দিল। আম্মু ডেকেছে তাই কিছু বলেনি, আমি হলে হয়তো রেগে যেত। রিমন বাথরুমে চলে গেল। গোসল সেরে বের হবে, কাপড়টা নিয়ে গেছে। আমি রিমনের অপেক্ষায় বসে আছি। দুজন একসাথে না গেলে আম্মু সন্দেহ করবে। কিছুক্ষণ বাদেই রিমনের ফোনটা বেজে উঠল। কিন্তু রিমন তো বাথরুমে। কোনো দরকারি ফোন হলে তো সমস্যা হয়ে যাবে। আবার ফোনটা পিক করলে রিমন যদি রেগে যায়। যাই হোক, ফোনটা ধরতে হবে, হাজার হোক আমি তো ওর স্ত্রী। কিন্তু হাতে নিতেই মাথাটা বন বন করে উঠল। গলা শুকিয়ে যাচ্ছে। ছোট খালামনি বলে নাম্বারটা সেভ করা। তার মানে রিমনের ছোট খালামনি ফোন করেছে। ফোন ধরাটা কি ঠিক হবে? যদি জানতে চাই কে আমি? আমাকে চিনবে না, কিন্তু যদি নামটা জানতে চায় তখন কি হবে? নাম্বারটা ছোট খালামনি নামে সেভ করা আছে। তার মানে ইনিই রিমনের ছোট খালামনি, সজীবের আম্মু। মিথিলার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি করবে ভেবে পাচ্ছে না। ফোন ধরাটা কি ঠিক হবে? যদি জানতে চায় কে, তখন কি বলবো? আমাকে কখনো দেখেনি ঠিকই, কিন্তু নাম তো শুনেছে। যদি আরো কিছু জানতে চাই, তখন তো ধরা পড়ে যেতে হবে। আবার অন্য কিছুও তো হতে পারে। সজীবের কিছু হয়ে যায়নি তো? সজীবের কিছু হয়ে গেলে সারাটা জীবন এই মিথ্যা কলঙ্ক বয়ে বেড়াতে হবে। কাপা কাপা হাতে মিথিলা ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম।
ওপাশ থেকে, ওয়ালাইকুম সালাম, কে? জি আমি মিথিলা। ও তুমি মামনি? আপার কাছে তোমার কথা জেনেছি। তো কেমন আছো মামনি? জি খালামনি ভালো আছি। আপনি কেমন আছেন? এতদিন ভালো ছিলাম না, আজ অনেক ভালো আছি। আজ যে আমার সজীবের সেন্স ফিরে এসেছে। আমার ছেলেটা আজ আমাকে মা বলে ডেকেছে। কি যে খুশি লাগছে। ওর প্রথম মা বলে ডাকা বলিতেও এত শান্তি পাইনি আজ যতটা শান্তি পেয়েছি। এই দেখো আমি তো বক বক করেই যাচ্ছি, তা রিমন কোথায়? সজীবের জ্ঞান ফিরে এসেছে জানলে ওই সবচাইতে খুশি হবে। জি খালামনি ও বাথরুমে গোসল করছে, এখনই বের হবে। ঠিক আছে মা, ও বের হলেই বলো আমাকে ফোন করতে। এখন রাখছি, তোমার বড় খালামনিকেও জানাতে হবে। আল্লাহর ইচ্ছাই আমরা খুব শীঘ্রই দেশে আসছি। জি ভালো থাকবেন খালামনি। আল্লাহ হাফেজ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ফোন ধরতে কত ভয় পাচ্ছিলাম। খালামনি তো কিছুই বললেন না, এক নামের তো কত মানুষই আছে। তবুও ভালো লাগছে, সবিজ দেশে ফিরে আসা মানে রিমন তার ভুল বুঝতে পারবে। সজীব তো আর মিথ্যা বলবে না। আজকে নিজেকে অনেক খুশি লাগছে। যখন রিমন জানতে পারবে আমি কোনো অপরাধ করিনি তখনই ভালোবেসে বুকে টেনে নিবে। রিমন বাথরুম থেকে বের হয়েছে, মাথা মুছতে মুছতেই জিজ্ঞাসা করল, কিরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, আমরা আজ সবাই একসাথে খাবার খাব। যদি এটা ভেবে থাকিস আমি তোকে মেনে নিচ্ছি তো সেটা তোর জীবনের সবচাইতে বড় ভুল। পৃথিবী উল্টে গেলেও আমি তোকে স্ত্রী বলে মানব না। আর কি বললি আমরা একসাথে খাব? তোর মতো নষ্টা মেয়ের সাথে বসতেও ঘৃণা করে, খাবার খাওয়া তো দূরের কথা। বলা তো যায় না তোর ওই পাপের শরীর কতজনকে খুশিতে ব্যস্ত ছিল। রিমন এসে এমন কথা শোনাবে মিথিলা বুঝতেই পারেনি। শুধু তো একসাথে খেতে চেয়েছে, স্বামীর অধিকার তো চাইনি, তাতেও কথা শুনতে হল। ভালোবাসার মানুষেরও সামান্য আঘাতও কলিজা ছিদ্র করে দেয়। আর রিমন তো কলিজাতেই আঘাত করছে। ছোট খালামনি ফোন করেছিল বলেই ওয়াশরুমে চলে গেল। হয়তো এখন মনের সুখে কান্না করবে। রিমনের সামনে কান্না করলে আবারও শুনতে হবে নষ্টা মেয়ের কান্নাটা, ওর সহ্য হচ্ছে না। রিমন সাথে সাথে ছোট খালামনিকে ফোন করল। কথা বলার ভঙ্গিতে বোঝা যাচ্ছে বেশ খুশি হয়েছে। কথা শেষ করেই রিমন বেরিয়ে পড়ল। মিথিলাও রিমনের পিছু পিছু চলে গেল। রিমন না ডাকুক তবুও আব্বু আম্মুকে বোঝাতে হবে আমরা একসাথেই নেমেছি। মিথিলা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, আব্বু আম্মু বেশ জোরাজুরি করছে একসাথে বসে খেতে। মিথিলার ও ইচ্ছা করছে কিন্তু রিমনের ভয়ে বসতে পারছে না। কিন্তু আব্বু না বসিয়ে শুনল, না বসতেই হল। সকলে নীরবে খেয়ে যাচ্ছি। আম্মু, আচ্ছা রিমন তুই কেমন বলতো, ঘরে নতুন বউ রেখে বাইরে বাইরে থাকছিস। মেয়েটা সারাক্ষণ তোর অপেক্ষায় বসে থাকে, আর তুই কাল তোর শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসিস। রিমন, আম্মু আমার কাজ আছে। যেতে ইচ্ছা হলে ও একাই যাক, যতদিন ইচ্ছা থেকে আসুক। আমি যেতে পারবো না। আব্বু, রিমন তুই কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। তোর কমন সেন্স বলতে কিছুই নেই। নতুন বউ একা বাবার বাড়িতে যাবে, লোকে দেখলে কি বলবে? রিমন, কিন্তু বাবা কাল তো আমার কাজ আছে। আব্বু, ওটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। কালই মিথিলাকে নিয়ে ঘুরে আসবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। বাবার মুখের ওপর কথার বলার সাধ্য নেই। তাই চুপচাপ খেয়ে উঠে পড়ল। মিথিলারও খাওয়া শেষ। খাওয়া শেষে সকলে বসেছে টিভি দেখতে। কিন্তু মিথিলাকে পাশে নিয়ে টিভি দেখতে একদমই সহ্য হচ্ছে না। তার উপর কাল নাকি ওদের বাসায় যেতে হবে। মাথাটা ব্যথা করছে বলে উঠে এলো।
মিথিলাও আব্বু আম্মুর পারমিশন নিয়ে রুমে চলে আসলো। মিথিলা এক গ্লাস পানি আর ঔষধটা নিয়ে রিমনকে বলল খেয়ে নিতে। রিমন গ্লাসটা ছুঁড়ে দিয়েই মিথিলার গলা চেপে ধরল। মিথিলাকে দেওয়ালের সাথে চেপে রাখল। মিথিলা নিঃশ্বাস নিতে পারছে না, ছটপট করছে। মিথিলার ছটপট করতে দেখেও ছাড়ছে না। রিমনের সাথে শক্তিতেও পেরে উঠছে না। মুখ দিয়ে শুধু গোঙানোর আওয়াজটুকুই বের হচ্ছে। কিন্তু এমনভাবে ধরে রাখলে মারা যাবে, তাই পরক্ষণে ছেড়ে দিল। মিথিলার চোখ মুখ লাল হয়ে গেছে। অনেকক্ষণ নিঃশ্বাস নিতে না পেরে হার্টবিট দ্রুত চলছে। দেওয়াল ঘেঁষে বসে পড়ল। মনে হলো মৃত্যুর যন্ত্রণা পেয়েছে। কিন্তু রিমনের সামান্যতম অনুভূতি নেই। উল্টো আরও শাসাতে লাগল। বেহায়া মেয়ে, আব্বু যখন বলছিল তোকে বাবার বাড়িতে নিয়ে যেতে না করলি না কেন? কেন তুই একা যেতে পারিস না? বিয়ের আগে তো ঠিকই যেতে পারতি, এখন কি হয়েছে? দেখ এখন কেমন লাগে। স্বামীকে নিয়ে ঘুরতে মন চাইছে না তোর? দেখ তোর হাল কি করি। এই বলে মিথিলার চুল ধরে আরও মারতে গেল, কিন্তু ফুফিয়ে কান্না করতে দেখে ছেড়ে দিল। এখন আর কিছু বলাটা ঠিক হবে না, একটু একটু করে শাস্তি ভোগ করতে হবে। কান্না করতে করতে চোখের জলটাও শুকিয়ে গেছে, কিন্তু এখনও সেখান থেকে উঠতে ইচ্ছা করছে না। উঠার শক্তিটুকু ও হারিয়ে গেছে। কিন্তু ফোনটা বেজেই চলেছে। আম্মু ফোন করছে দেখে রিসিভ করল না। এখন কথা বলতে ইচ্ছা করছে না। কিছুক্ষণ বাদেই শাশুড়ি আম্মু এসে জানালো আব্বু নাকি বাথরুমে পড়ে গিয়ে পাটা মচকে গেছে। তাই হয়তো এতবার ফোন করছিল। ধরছি না দেখে শাশুড়ি আম্মুর কাছে বলেছে। শ্বশুর আব্বু জানালো কালকের অপেক্ষায় না থেকে এখনই বেরিয়ে পড়তে। জামাই মেয়েকে পাশে পেলে ভালো লাগবে। বাবা পড়ে পা মচকে গেছে শুনেই মিথিলার মন কেমন করছে। কিন্তু রিমনকে সাথে যেতে বলছে দেখে ভয় করছে। শ্বশুর আব্বুর সামনে তো কিছু বলছে না, কিন্তু পরে তো আর শ্বশুর আব্বু থাকবে না। তখন কি হবে? রিমন তার বাবার কথা রাখতেই দ্রুত গুছিয়ে নিল, এমন ভাব করছে যেন ও যেতে অনেক আগ্রহী। মিথিলাও দ্রুত তৈরি হয়ে নিল। আব্বু আম্মুকে সালাম করে দুজনই বেরিয়ে পড়ল। আব্বু আম্মুকে সালাম করে বেরিয়ে পড়ল। রিমনের বাইকে করেই রওনা দিল। সন্ধ্যাবেলা রাস্তায় অনেক ভিড় থাকে, তাই বাইকটা নিয়েই বের হতে হল। জ্যাম হলে অন্য পাশ দিয়ে ঘুরে যাওয়া যাবে। অনেক দিন বাদে রিমনের বাইকে উঠেছে মিথিলা। তবে যতদূর সম্ভব ফাঁকা রেখেই বসেছে। কেউ দেখলে বলবেই না ওরা স্বামী স্ত্রী। অন্য দিন হলে রিমনের পিঠে বুক ঠেকিয়ে চেপে বসত, তবে সেই সাহস আজ আর নেই। কিছুক্ষণ আগেও তো গায়ে হাত তুলেছে শুধু এ বাড়িতে আসতে হবে জেনে। সেখানে জড়িয়ে ধরলে বাইক থেকেই না জানি ফেলে দেয়। তাই আর জড়িয়ে ধরে বসা হলো না। কেউ কারো সাথে কথা বলছে না। বাইকের স্পিডটা কমিয়ে চৌরাস্তা থেকে বেশ কিছু মিষ্টি আর ফল নিয়ে নিল। বাচ্চা তো কেউ নেই, তাই হয়তো চিপস নেইনি। তবুও দোকানে দাঁড়িয়ে বলছিল আর কিছু নিতে হবে কিনা। সবার সামনে এমনভাবে কথা বলছিল যে আমাকে কত ভালোবাসে, আমার ভালো লাগা মন্দ লাগায় কত কেয়ার করে। তবে এটুকু মানতে হবে, আর যাই করুক মানুষের সামনে বড় কথা বলছে না। সাধারণ জ্ঞানটুকু অন্তত আছে। আব্বু আম্মুর সামনে এমন থাকলে আর কোনো চিন্তা থাকল না। পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে। ফোন করে দিয়েছি আমরা আসছি, তাই গেটেই মালিহা দাঁড়িয়ে আছে। বোন আর নতুন দোলা ভাইকে বরণ করে নিচ্ছে। শুনেছি মানুষ শ্বশুর বাড়ি আসলে অনেক খুশি হয়, কিন্তু রিমনকে দেখে বোঝাই যাচ্ছে ও একটুও খুশি হয়নি। মালিহা এত কিছু বলল, কিন্তু ও একটা সামাজিক হাসি হেসেই হানাতে কথা বলছে। মালিহাও বিষয়টা বুঝতে পেরে চুপ করে গেল। ভেতরে ঢুকেই বোঝা যাচ্ছে জামাই আদরের প্রতিযোগিতা চলছে। সারা বাড়ি খাবারে গন্ধে ম ম করছে।
বাবা চেয়ারটাতে বসে আছে। বাবাকে দেখেই বুকের ভেতরটা হু হু করে উঠল। অন্যদিন হলে বাবাই আগে এসে জড়িয়ে ধরত, কিন্তু আজ বসেই আছে। পায়ে বেশ লম্বা করে ব্যান্ডেজ বাঁধা। গিয়েই বাবাকে জড়িয়ে ধরতে চোখে পানি চলে আসলো। আমাদের উপস্থিতি টের পেয়ে আম্মুও রান্না থামিয়ে চলে এসেছে। রিমন, এতক্ষণ বাবা মেয়ের কান্নাকাটিতে নাজেহাল, এবার মাও যোগ দিয়েছে। যত সব নাটক মনে মনে। আমার দিকে যেন কারো খেয়ালই নেই, শুধু মেয়ে আর মেয়ে। কান্নাকাটি থামিয়ে কেমন আছো বাবা? মিথিলার আম্মু: জি আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? আন্টি কেন বলছো বাবা, আমি তো তোমার আম্মু। মিথিলার আম্মু মানেই তো তোমার আম্মু। মিথিলা, রিমনকে নিয়ে তোর রুমে যা। অনেকটা পথ এসেছিস, একটু রেস্ট নে। যাও বাবা, তোমরা রুমে যাও। রিমন: ওকে আম্মু। মিথিলা আর রিমনের সাথে সাথে মালিহাও চলে গেল। রুমের বাইরে থেকেই হাসনাহেনা আর রজনীগন্ধা ফুলের সুবাস আসছে। রুমটা অনেক সুন্দর করে সাজানো। মালিহা বরাবরই একটু বেশি সাজগুজে। মিথিলার মতো মালিহা যে কোনো সুন্দরীকে হার মানাতে পারে, তবে মিথিলা মালিহার মতো হয়তো এত সুন্দর করে ঘর সাজাতে পারবে না। তাই তো মিথিলা ঘুরে ঘুরে দেখছে। মালিহা: শুধু দেখলে হবে না, এটা সাজাতে 1000 টাকার ফুল কিনেছি আর আমার পারিশ্রমিক 2000। তাহলে টোটাল 3000 টাকা লাগবে, না হলে এই সুন্দর খাটে ঘুমানোর আশাবাদ। মিথিলা: এই তুই যা তো, তোকে কোনো টাকা দিতে পারবো না। এত টাকা দিয়ে কি করবি? কি বলিস আপু, তুই জানিস বাবা কলেজে যাওয়ার সময় কত কম কম টাকা দেয়। সেই টাকা থেকে বাঁচিয়ে এত সুন্দর একটা পরিবেশ করে দিলাম। টাকা ছাড়া এক পাও নড়ব না আমি। দেখ মালিহা, অনেক টায়ার্ড লাগছে, যা তো, পরে কথা বলিস। আচ্ছা আপু, আমি টাকা চাইছি দুলাভাইয়ের কাছে, তুই মানা করছিস কেন? তোর দোলা। মিথিলাকে থামিয়ে দিয়ে রিমন: আচ্ছা ঠিক আছে, একটা মাত্র শালিকা আমার একটা আবদার করেছে, না দিয়ে পারি কি করে? শালি মানে আধা ঘরবালি। এই নাও পুরা 3000। মালিহাও টাকা পেয়ে দিল দৌড়। দুলাভাই কিছু লাগলে বলেন, আধা ঘরবালি সবসময় রেডি। রিমনের এমন পরিবর্তন দেখে মিথিলা ভিমরি খেয়ে যাচ্ছে। যে কিনা এ বাড়িতে আসার কথা শুনে কত কাণ্ড করল, সেই রিমন সবার সাথে এত সুন্দর আচরণ করছে। মিথিলা বেশ খুশি হচ্ছে। তাহলে কি রিমন আমাকে মেনে নিতে শুরু করেছে? ফ্রেশ হয়ে গোছাতে 9টা বেজে গেছে। মালিহা খাওয়ার জন্য ডাকাডাকি করছে। রিমন: বাহ, আমার যেসব রান্না পছন্দ সবই রান্না হয়েছে। মিথিলা হয়তো আম্মুর কাছ থেকে শুনে বলে দিয়েছে। খেতে খেতে অনেক খেয়ে ফেলেছি, তবুও জামাই আদর শেষ হচ্ছে না। দিতেই আছে। আর খেলে পেট ফেটে যাবে, কিন্তু বলতেও পারছি না। এখানে কাছের মানুষ বলতে তো মিথিলা, তাই ওর কানের কাছে মুখ নিয়ে বলে দিল আর খেতে পারছি না। রিমন এত ভালোভাবে কথা বলছে দেখে মিথিলার অবাক হওয়ার সীমা নেই। রিমনের পরিবর্তনে রীতিমতো মুগ্ধ। একেবারে বাঙালি স্বামী স্ত্রীর মতো চুপিসারে কথা বলছে। খেয়ে দিয়ে রিমন মালিহার সাথে আড্ডা দিচ্ছে। অবশ্য সেখানে মালিহা একা না, আরও 2টা ফুফাতো বোন আছে। পাশেই বাড়ি, অনেক রাত হলেও যেতে পারবে। রিমন সকলের সাথে মজা করছে আর মিথিলা ভাবছে আর কি কি করলে রিমন তার প্রতি দুর্বল হবে। তবে মিথিলার সৌন্দর্যে রিমন প্রতিবারই ফুটবল হয়ে পড়ে, কিন্তু শেষে কি হয় জানি না। রেগে গিয়ে গায়ে হাত তোলে। তবে আজ মনে হচ্ছে কিছু বলবে না। আজ রিমনকে অনেক খুশি লাগছে। এমনিতে বিয়েতে সাজানো বাসরঘর জোটেনি, তবে আজ মালিহার সাজানো ঘরটাকেই বাসরঘর মনে হচ্ছে। শ্বশুর বাড়িতে বাসরঘর হয়নি তো কি হয়েছে, বাবার বাড়িই না হয় বাসর হবে ভেবে মিথিলার মনে মনে হাসি পায়। তবে আজ শুধু চোখের কাজল আর ঠোঁট দিয়ে না, পুরো শরীর দিয়ে ঘায়েল করতে হবে।
আজ রিমনের ছোঁয়া নয়, নিজেই রিমনকে ছুঁয়ে দিব। শুনেছি বাসর রাতে নতুন বউ স্বামীকে শরবত খাওয়ায়। শরবতে কি থাকে জানি না, তবে আমার শরবতে পাহাড় সমান ভালোবাসা আছে। ভালোবাসার ছোঁয়া আছে। সকলের সাথে মজা মাস্তি খোশ গল্প শেষ করে রিমন রুমে চলে আসলো। মালিহার বেশ বুদ্ধি আছে। বুদ্ধি করে উপর তলার কর্নারের ঘরটা সাজিয়েছে, যাতে কেউ তাদের রোম্যান্সের সাক্ষী না থাকে। একেবারেই নব দম্পতিদের স্বর্গখানা। রিমন ভেতরে ঢুকে দরজাটা ভেজে দিল। রিমনের উপস্থিতি বুঝতে পেরে মিথিলা শরবতটা হাতে নিল। রিমন দেখেও না দেখার ভান ধরে শার্টটা খুলে শোয়ার প্রস্তুতি নিচ্ছে। মিথিলাও জানে যে এমনভাবে খাওয়ানো যাবে না, তাই বলল, তোমার তো বেশি খাওয়া পড়েছে, এই শরবতটা খেলে ভালো লাগবে, পেট ভার হবে না। রিমনও বিষয়টা যাচাই না করেই খেয়ে নিল। এখন শুধু সময়ের অপেক্ষা। এত সময় মিথিলা নিজেকে ওড়না দিয়ে ডেকে রেখেছিল, এবার ওড়নাটাকে ছুঁড়ে ফেলে দিল। চিকন সুতার জর্জেট শাড়িতে কোমরটা অনেক প্যাচ দেওয়া থাকলেও বুকের ওপর দিয়ে আঁচলটাই ফেলে রেখেছে। ভালোভাবে নাভিটা দেখা যাচ্ছে। বেগি হাতে ব্লাউজ, ঠোঁট সাজানো, চোখে কাজল, গায়ে পারফিউম। ব্লাউজ পিঠের দিকে জাল বুনন করা। রিমন বারবার মিথিলার নাভি আর কোমরে চোখ বুলিয়ে যাচ্ছে, কিন্তু নিজেকে ধরে রাখার চেষ্টা করছে। মিথিলাও বিষয়টা বুঝতে পেরে নিজে আরও এগিয়ে নিয়ে রিমনের হাত ধরে কোমর স্পর্শ করিয়ে দিল। নাকে নাকে ঘেঁষে দিল। ঠোঁট দিয়ে ঠোঁটের আশেপাশে স্পর্শ দিয়ে দিল। রিমনের মতো জোয়ান ছেলে এমন একটা যুবতী মেয়ের স্পর্শ পেয়ে নিজেকে ধরে রাখতে না পারাই স্বাভাবিক। রিমনও নিজেকে ধরে রাখতে পারল না। মিথিলাকে আর কোল করে বিছানায় শুইয়ে দিল। মিথিলার রক্ত জবার মতো ঠোঁটটা বেশ করে কামড়ে দিল। মিথিলাও কমে যায়নি। দুজনই শরীরের ঘ্রাণটা আষ্টে পিষ্টে নিয়েছে। ডিম লাইটের আলোয় দুজন যেন সুখের ভেলা ভাসিয়েছে। মাঝ রাতে মিথিলা নিজের নগ্ন দেহটা আবিষ্কার করল। তবে আজ একটুও খারাপ লাগছে না। নিজেকে কাপড়ে না মুড়িয়ে ওইভাবেই রিমনকে জড়িয়ে ঘুমিয়ে গেল। এমনি সময় তো জড়িয়ে ধরলে রক্ষে থাকবে না, তাই রাতেই পুষিয়ে নিল। তবে সকালে মিথিলার আগেই রিমনের ঘুম ভেঙে গেল। মিথিলা এখনো জড়িয়ে ধরে আছে। কাপড় বলতে গায়ের কাঁথাটা। ওটা সরালেই লজ্জা করবে। ঘুমন্ত মিথিলাকে একেবারে মায়াপরি লাগছে। কিছুটা চুল মুখে ভিড় করেছে। তাই তো কাব্যপ্রেমীরা ঘুমন্ত নারীদের নিয়ে কত শত লেখা লিখেছেন। রিমন একটা ঠুনকো হাসি হেসে মিথিলাকে দূরে ঠেলে দিল। হয়তো মনে মনে বলছে, কাল তোর সৌন্দর্য দেখে কামুক হয়েছি, তবে স্বামী হয়নি। তোর শরীর ছুঁয়ে দেখেছি, মন স্পর্শ করিনি। বিছানার পাশে রাখা কাপড়টা পরে বাথরুমে চলে গেল। গোসল করে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। মিথিলারও ঘুম ভেঙে গেছে। উঠে রিমনকে শুভ সকাল বলে উইস করল, কিন্তু উত্তরের অপেক্ষা না করে ফ্রেশ হতে চলে গেল। হয়তো উত্তর পাবে না জেনেই চলে গেছে। মালিহা চা দিয়ে গেছে অনেক আগেই। মিথিলাকে বাইরে বেরোতে দেখেই বলে দিল, আর কখনো আমার সামনে সেজে আসবি না, কখনো শাড়ি পরবি না। মিথিলা, কেন? নতুন করে প্রেমে পড়ে যাওয়ার ভয় নাকি? তোকে তো কোনো কালেই ভালোবাসিনি, নতুন করে ভালোবাসার কি আছে? তাহলে আমাকে না দেখে থাকতে পারতে না কেন? একদিন কথা না বললেই তো রাতের ঘুম হারাম হয়ে যেত। নানান বাহানায় মানিয়ে নিতে। ওসব কিছুই ছিল না। সবই অভিনয় ছিল। তোর থেকে প্রতিশোধ নেওয়ার ছিল, তাই আগে তোকে জালে ফাঁসানোর জন্য শুধুই অভিনয় ছিল। ভেবেছিলাম তোকে ভালোবাসার জারে ফাঁসিয়ে তোর দেহটাকে ভোগ করব, তারপর সমাজে তোকে নষ্টা মেয়ের পরিচয় দেব। তুই জলে পুড়ে মরবি, এদিকে আমার প্রতিশোধ নেওয়া হবে।
আফসোস সবই হয়েছে, কিন্তু তোকে সমাজে নষ্টা বলে জানাতে পারলাম না, কিন্তু শাস্তি পেতে থাকবি। মিথিলা এতদিন ভাবত রিমন ওকে ভালোবেসেছে, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবাসাকে বলি দিচ্ছে। কিন্তু রিমন আজ কি বলছে? আমাকে শুধুই প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবেসেছে। এতদিনের ভাবনা ভুল ছিল। তাহলে কি? মিথিলা এতদিন ভাবত রিমন প্রতিশোধ নেওয়ার জন্য তার ভালোবাসাকে বলি দিচ্ছে। কিন্তু আজ কি শুনল? রিমন কখনো ভালোই বাসেনি, প্রতিশোধের নেশায় অভিনয় করে গেছে। এতদিন এই ভালোবাসার জোরটা নিয়েই লড়ার স্বপ্ন দেখেছি, কিন্তু সেই ভালোবাসাটাই ছিল না। সজীব আর অরণির কাছে হয়তো আমি অপরাধী না, তার প্রমাণ আছে, কিন্তু ভালোবাসা কোথায় পাব? এত কিছু করে কি হবে? রিমন তো শুধু অভিনয় প্রেমিক, বাস্তবে না। রিমনের যত কাছে আসছে ততই নিত্য নতুন কষ্টের সম্মুখীন হচ্ছে। সকল কষ্টের ভেতরেও এটুকু আশা ছিল, রিমনের হৃদয় কোথাও না কোথাও এক ফালি ভালোবাসা আছে। কিন্তু আজ মনে হচ্ছে কোথাও ভালোবাসা নেই, শুধু প্রতিস্থের আগুন। মিথিলা এই রকম একটা কথা শুনবে স্বপ্নেও ভাবেনি। গাল বেয়ে নোনা পানি টপ টপ করে পড়ছে। আজ চোখের জলে বুক ভিজালেও মনটা শীতল হবে না। আগ্নেয়গিরির সকল লাভা আজ হৃৎপিণ্ডটাকে পুড়িয়ে দিচ্ছে। মিথিলা রিমনের মুখের দিকে তাকিয়ে হৃদয়টাকে পাথর করে বলে দিল, আজ থেকে আমি জানলাম আমার পবিত্র ভালোবাসাটা মরে গেছে। একটা পাথরের কফিনে দাফন করে দিয়েছি। আর হ্যাঁ, যেদিন নিজেকে অপরাধীর মিথ্যা বেড়াজাল থেকে মুক্ত করতে পারব, সেদিনই হবে আমার সংসার জীবনের শেষ দিন। সেদিন আমার মতো তুমিও অনেক কাঁদবে অনুশোচনায়। কিন্তু আমাকে সে দিন পাবে না। ক্ষমা চাওয়ার সুযোগটাও দিব না। সারা জীবন কাঁদবে। এই বলে মিথিলা দৌড়ে বাইরে যেতেই দেখল মালিহা দাঁড়িয়ে কাঁদছে। গোপনে বোনের রোমাঞ্চ দেখবে বলে এসে সংসার ভাঙার কাহিনী শুনে নিয়েছে। মিথিলা মালিহাকে দেখেই বুঝতে পারল সবই জেনে গেছে। কিন্তু এই কথা আব্বু আম্মু জানলে সইতে পারবে না। তাই মালিহার হাত চেপে ধরেই ছাদে নিয়ে গেল। হয়তো বোনের জীবনের করুণ কাহিনী কাউকে না জানানোর মিনতি করবে। রিমন মিথিলার কথাই যেন উদাসীন হয়ে গেছে। মিথিলা কখনো এমনভাবে প্রতিবাদ করেনি। প্রতিবার নিজেকে অপরাধী না বলে জানিয়েছে, তবে রিমনকে ছেড়ে যাওয়ার কথা কখনোই বলেনি। তবে কি আমার কোথাও ভুল হচ্ছে? মিথিলা কি নির্দোষ? অর্নি আমার সাথে কি মিথ্যা বলেছে? অর্নি যদি মিথ্যা বলে, তো মিথিলার সাথে যে অন্যায় করেছি তা ক্ষমার অযোগ্য। কিন্তু অর্নি কেন মিথ্যা বলবে? একমাত্র সজীবের সাথে কথা হলেই সত্যটা জানা যাবে। এখনই একবার ছোট খালা মণিকে ফোন করে জানতে হবে কবে দেশে ফিরবে। রিমন ভাবতে ভাবতেই ছোট খালামণির কাছে কল দিল। 5 বার কল করেও ধরল না, হয়তো ফোন সাইলেন্ট হয়ে আছে। পরবর্তীতে দেখলে খালামণি নিজেই কল করবে, তাই আর কল দিল না। 9টা বেজে গেছে। এসেছি শ্বশুরের অসন্ততার কারণে, কিন্তু শ্বশুরের সাথে ভালো করে কথাও বলা হলো না। তাই নিচে চলে গেল। সিঁড়ি ধরে নিচে নামতেই শ্বশুর আব্বুর সাথে দেখা। মিথালা আর মালিহা বাবার পাশেই দাঁড়িয়ে আছো। কারো মুখে কথা নেই। শ্বশুর আব্বু, রাতে কেমন ঘুম হয়েছে বাবা? কোনো অসুবিধা হয়নি তো? না আব্বু, কোনো অসুবিধা হয়নি। অনেক ভালো ঘুম হয়েছে। আপনার শরীরের অবস্থা কেমন আব্বু? মোটামুটি ভালো আছি, কিন্তু ব্যথাটা একটু বেড়েছে। সে কি ব্যথা বেড়েছে ডক্টরকে জানাননি? জানিয়েছি, বললেন প্রথমে একটু বাড়বে, পরে ঠিক হয়ে যাবে। কই ডক্টরের নাম্বারটা দিন তো, আমি কথা বলে দেখছি। মিথিলা মুখ অন্য পাশ করে, না থাক, তার আর দরকার হবে না। আমি নিজেই কথা বলেছি। মালিহাও কোনো কথা বলছে না। কাল রাতে কত মজা করছিল, কিছু সময়ের ব্যবধানে শত্রু ভাবতে শুরু করেছে।
তার চাইতে মিথিলাই ভালো, এত কিছু করেও হাসি মুখে কথা বলে। শাশুড়ি আম্মু সবাইকে খাবার টেবিলে বসতে বলল। আম্মু খাবার সার্ভ করছে। আমি আর মিথিলা মুখোমুখি, মালিহা একটা চেয়ার ফাঁকে রেখে পাশে বসেছে। আব্বু হুইল চেয়ারেই বসে আছে। আব্বু আম্মু কত আদর যত্ন করছে। কিন্তু যদি জানে তাদের মেয়ের গায়ে হাত তুলি, বাজে কথা বলি, তাইলে হয়তো বিষ খাইয়ে দিত। রিমনের ভেতরে অনুশোচনা বোধ কাজ করছে। তবে সজীবের কাছে না জেনে মিথিলার সাথে খারাপ ব্যবহার করাটা ঠিক হয়নি। যতদিন সজীবের মুখ থেকে না শুনছি ততদিন আর কিছুই বলবো না। সবকিছু সত্য হলে মিথিলাকে ডিভোর্স দিয়ে দিবে, কিন্তু মিথ্যা হলে তখন মিথিলার পায়ে ধরে ক্ষমা চাইলেও কম হবে হয়তো। আব্বু, আরে খাওয়ার সময় এত কি ভাবছ? শ্বাস নালিতে চলে যাবে তো? না আব্বু, তেমন কিছু না। আমরা কিন্তু বিকালেই রওনা করব। উইটা মাথা থেকে ঝেড়ে ফেলো, এসেছ তোমাদের মর্জিতে যাবে, আমাদের মর্জিতে যাওয়ার কথা মুখেও এনো না। না আব্বু, অনেক কাজ আছে, না গেলে ক্ষতি হয়ে যাবে, সে পরে দেখা যাবে। তার চাইতে বরং তোমরা তিনজন বাইরে থেকে ঘুরে এসো, তখন দেখবা আর যেতে মন চাইছে না। হ্যাঁ আব্বু, এটা ঠিক বলেছেন। ভালোই হবে, আমরা না হয় দুপুরে বাইরে খেয়ে নিব। কি বলো মিথিলা? মিথিলা, হ্যাঁ, তোমার যেইটা ভালো মনে হয়। রিমন, ওকে, তাইলে খেয়ে উঠেই তৈরি হয়ে নাও। মালিহা, বেশি সময় নিবা না কিন্তু। মালিহা হয়তো না করতে চাইছিল, কিন্তু মিথিলার চোখের ইশারাতে আর কিছু বলল না। আব্বু আম্মু দুজনই খুব খুশি হয়েছে। ভাবছে রিমন মিথিলাকে কত ভালোবাসে। খাওয়া শেষ করে সেজেগুজে বেরিয়ে পড়ল। তিনজন তাই বাইক না নিয়ে সিনজি ডেকে নিল। পার্কের সামনে নেমে ভাড়াটা মিটিয়ে দিল। তখনই রিমনের ফোন বেজে উঠল। স্ক্রিনে ছোট খালামণির নাম। খালামণি জানিয়ে দিল 3 দিন পরেই দেশে ফিরছে। সজীবও একটু আকটু কথা বলতে পারছে। রিমন অনেক খুশি হলেও মিথিলা একটুও খুশি হয়নি। কিন্তু সজীব আসলেই তো মিথিলার অপবাদ ঘুচবে, সাথে সাথে রিমনকেও হারাতে হবে। সত্য জানার পরে মিথিলা রিমনকে ছেড়ে অজানার পথে পাড়ি জমাবে, তাই হয়তো খুশি হতে পারেনি। সকলে ভেতরে ঢুকে নিরিবিলি সময় কাটাচ্ছে, তবে মিথিলা বা মালিহা কেউ রিমনের সাথে কথা বলছে না। দুই বোন ঠিকই গল্পে মেতেছে। প্রথমে পার্ক, তারপরে চিড়িয়াখানা, নদীর ধার, ওভারব্রিজ, সবখানেই ঘোরা শেষ। আর কোথাও যেতে ইচ্ছা করছে না। বিকাল হয়ে গেছে, সন্ধ্যা নামতে বেশি দেরি নেই। অনেক ঘুরে বাসায় ফিরে এলো। এখন রুমে মিথিলা আর রিমন ছাড়া কেউ নেই। রিমন, তুমি কি আর 2-1 দিন থাকবা? থাকলে বলো, আমার সমস্যা নাই। মিথিলা, না আর থাকবো না, কাল সকালে চলে যাবে। রিমন, ওকে, চাইলে থাকতে পারো, কিছু বলবো না। মিথিলা, না। রিমনও আর কথা বাড়ালো না। ইচ্ছা না থাকলে জোর করে কি লাভ? গত রাতের মতো আজ খাওয়ার পরে গল্পের আসর বসেনি। মালিহাই কোনো আগ্রহ দেখায়নি, তাই রিমন রুমে এসেই শুয়ে পড়ল। মিথিলাকে বলে দিল কাল সকাল সকাল বাড়ি ফিরে যাবে, তাই তাড়াতাড়ি ডেকে দিতে। কাল রাতের মতো আজ তারা কোনো কামনা বাসনায় মেতে উঠেনি। কাল পর্যন্ত ও স্বামীর সুখ পাওয়া আকাঙ্ক্ষা থাকলেও সকাল থেকে হারিয়ে গেছে। আর তো মাত্র কয়টা দিন। পেছনে ফিরে থাকতে থাকতে কখন চোখটা লেগে গেছে বুঝতেই পারেনি। মিথিলা ভোরবেলা উঠেই আম্মুর সাথে রান্না করে রিমনকে ডেকে দিল। আজ ভয় নেই, ডাকার পারমিশন আছে। ফ্রেশ হয়ে নাস্তা করে বেরবে বলে দিয়েছে। রিমন আব্বু আম্মুকে সালাম করল। মিথিলা আজ অনেক কান্না করছে। বিয়ের দিন সামান্য কান্নাও পায়নি, তবে কেন জানি না আজ কেঁদেই চলেছে।
রিমনকে সাইডে পেয়ে মালিহা ৩,০০০ টাকা ধরিয়ে দিল আর বলে দিল, দোলাভাই টাকাটা রাখেন, বাজার থেকে কোনো নৈতিক শিক্ষার বই কিনে নিন। আর হ্যাঁ, কাউকে সাজা দেওয়ার আগে জেনে নিবেই সে আসলে সাজা পাওয়ার যোগ্য কিনা। ভালো থাকবেন, কষ্ট পেলে মাফ করে দিন। রিমন মালিহার টাকা ফেরত দেওয়ার কারণটা বুঝতে পেরেছে, তাই আর কথা বাড়াতে পারল না। মিথিলাকে বাইকে বসিয়েই রওনা করল। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। রিমন মালিহার টাকা ফেরত দেওয়ার কারণটা বুঝতে পেরেছে, তাই জিজ্ঞাস করে সময় নষ্ট করল না। মিথিলাকে বাইকে বসিয়েই রওনা করল। তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। মিথিলা বাসায় ফিরেই শ্বশুর শাশুড়িকে সালাম করে হাসি মুখে উপর তলায় চলে গেল। তবে রিমনের ভেতর অনুশোচনা বোধ করে কুড়ে খাচ্ছে, যতক্ষণ না সত্যটা সামনে আসছে শান্তিতে থাকতে পারছে না। সজীবের ফিরতে এখনো ৩ দিন বাকি। অপেক্ষার প্রহর যেন কাটতেই চাই না। একটা দিন এক বছর সমান। এই ৩ দিনে মিথিলা রিমনের সাথে দরকার ছাড়া কোনো কথা বলেনি। নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। গতকাল রাতেই সজীব দেশে ফিরেছে। রিমনের সাথে কথাও হয়েছে। তবে রিমন মিথিলার সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করেনি। সরাসরি কথা বলতে চায়। ফোনে সবকিছু বলে বোঝানো যায় না। সকাল হতেই রিমন ফিটফাট হয়ে নিল। যাওয়ার সময় মিথিলাকেও সাথে যেতে বলছিল, কিন্তু মিথিলা নানান অজুহাতে না করে দিল। রিমন যেতেই মিথিলা পেছন থেকে ডেকে সালাম করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ বাদেই ছেড়ে দিল। রিমনও আজ কিছু বলল না। যত দ্রুত সম্ভব সজীবের কাছে যেতে হবে, তাই খুব স্পিডেই বাইক চালাচ্ছে। বাইকে যেতে ১ ঘন্টার মতো সময় লাগে। কলিং বেল বাজাতেই রিমনের খালামনি দরজা খুলে দিল। অনেক দিন পরে খালামনিকে দেখেই জড়িয়ে ধরল। সামনের সোফাটাতে সজীব বসে আছে। এখন অনেকটাই সুস্থ, নিজেই চলাফেরা করতে পারছে। রিমন সজীব দুজন দজনকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কতদিন পরে দেখা, কত দোয়া করেছে আল্লাহ যেন দ্রুত সজীবকে ভালো করে দেয়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। খালামনিও ছেলেদের আনন্দ অশ্রুতে সামিল হয়েছে। 2 ছেলেকেই বুকে জড়িয়ে নিল। ছেলেদেরকে থামিয়ে তাদের জন্য চা আনতে চলে গেলেন। তবে রিমন যে কাজের জন্য এত উতলা হয়ে আছে তা এখনো জানা হয়নি। কোথা থেকে কিভাবে জিজ্ঞাসা করবে ভেবে পাচ্ছে না। অনেকটা আমতা আমতা করে বলেই ফেলল, সজীব তুই কি মিথিলাকে চিনিস? সজীব, কোনো মিথিলার কথা বলছিস? যদিও সজীব রিমনের অনেক ছোট, তবুও বন্ধুর মতো। আরে তোর সাথে পড়তো মিথিলা অর্নি। হ্যাঁ চিনব না মানে, ওরা তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভার্সিটির সবচাইতে কাছের বন্ধু। ওহ আচ্ছা, একটা কথা বলবি? সজীব, আরে এত অনুমতির কি আছে, ঝটপট বলে ফেলত। কথাটা অনেক ইম্পর্টেন্ট, একটু মিথ্যা বলবি না কিন্তু। ওকে ওকে, মিথ্যা বলবো না। আমি কখনো তোর কাছে মিথ্যা বলছি? জানি। আচ্ছা তুই কি মিথিলাকে ভালোবাসিস? হোয়াট? কি বলছিস এসব? আমি মিথিলাকে ভালোবাসব কেন? ও তো আমার বন্ধু, সবচাইতে ভালো বন্ধু। তাহলে মিথিলা তোর সাথে কোনো প্রেমের অভিনয়ও করেনি? আরে নাকি, যাতা বকছিস? কে বলেছে এসব কথা? আর তুই মিথিলাকে কিভাবে চিনিস? কি বলছিস সজীব? তাহলে অর্নি যে বলল মিথিলা তোকে প্রেমের ফাঁদে ফেলে ধোঁকা দিয়েছে, আর তোর এই অ্যাক্সিডেন্টের কারণও মিথিলা। আরে কি বলিস? মিথিলা আমার অ্যাক্সিডেন্টের কারণ হবে কেন? আমার তো গাড়ির ব্রেক ফেল হয়েছিল, সামলাতে না পেরে দুর্ঘটনা হয়েছে। সজীবের আম্মুও জানিয়ে ছেলের অ্যাক্সিডেন্টের কারণ যান্ত্রিক সমস্যা শুনে হতভম্ব হয়ে গেল। এতদিন যে অকারণে একটা মেয়েকে অভিশাপ দিয়ে এসেছে। রিমনও নিজেকে আর সামলে রাখতে পারল না।
চিৎকার করে কান্না করছে, কত না অন্যায় করেছে মিথিলার সাথে, কত না অপমান করেছে বিনা অন্যায়। রিমন সবকিছু সজীব আর খালামনিকে খুলে বলল। সবকিছু শুনে সজীবও পাথর হয়ে গেছে। কোনো কিছু না জেনেই মিথিলার সাথে কত অন্যায় করেছে। খালামনি চোখ মুছতে মুছতে, রিমন বাবা এখনো কিছুই শেষ হয়ে যায়নি, এখনই যা আর মিথিলার কাছে মাফ চেয়ে নে। ও নিশ্চয় তোকে মাফ করে দিবে। সজীব, হ্যাঁ এখনই চল, আমিও যাব তোর সাথে। আম্মু তুমিও চলো, সকলে বললে মিথিলা না করতে পারবে না। প্রয়োজন হয়তো আমরাও ক্ষমা চাইব। হ্যাঁ বাবা তাই চল, আমি এখনই ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি। দেরি করা ঠিক হবে না। গাড়ি চলছে তার আপন গতিতে। তবে রিমন তার জীবনের গতিকে মিলাতে পারছে না। বাসায় পৌঁছে কোনো মুখে ক্ষমা চাইব? মিথিলা হাজারবার বলেছে ও অপরাধ করেনি, একবারও তো ওর কথা শুনেনি। আরও বেশি করে অপমান করেছে, গায়ে হাত তুলেছে। কোনো মুখ নিয়ে মিথিলার সামনে দাঁড়াবো? আজ কি মিথিলা তার আর্জি শুনবে? তাকে কি মাফ করবে? ভাবতে ভাবতেই বাসায় পৌঁছে গেছে। কার থেকে নেমেই ভেতরে দৌড়ে রুমে চলে গেল। বেডরুম ফাঁকা, কেউ নেই। বেডরুমে না পেয়ে বাথরুমে চলে গেল, সেখানেও ফাঁকা। উপর নিচে সবখানেই খুঁজে দেখল, কোথাও নেই। রিমনের সাথে সাথে সবাই খুঁজতে লাগল, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রিমন এবার বেশ উতলা হয়ে উঠেছে। জোরে জোরে ডাকতে শুরু করেছে, কিন্তু কোনো রেসপন্স নেই। রিমনের মনে পড়ে গেল সেদিনের কথা। যেদিন সত্যটা সামনে আসবে সেদিন মিথিলা অনেক দূরে হারিয়ে যাবে। তাহলে কি মিথিলা সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেছে? আমাকে ভুল বুঝল? মিথিলা ঠিকই বলেছিল আমাকে অনেক কাঁদতে হবে। সত্যি তো আমি কাঁদছি। বুকের বা পাশটা যে ছিঁড়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। নিজেকে আর সামরে রাখতে না পেরে চিৎকার করে যাচ্ছে। মিথিলা, একবার হলেও ফিরে আসো। আমি আর তোমাকে আঘাত করব না। অনেক ভালোবাসো বো মিথিলা, ফিরে আসো। আমাকে ছেড়ে যেও না। আমি কেমন কষ্ট পাচ্ছি সেটা দেখার জন্য হলেও ফিরে আসো। তোমার নিজ হাতে শাস্তি দাও, তবুও চলে যেও না, প্লিজ ফিরে আসো। রিমনকে এমন পাগলামি করতে দেখে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। নিজের গায়ের পোশাকটাও টেনে ছিঁড়ে ফেলছে। সজীব, আরে তুই এমন পাগলামি করলে মিথিলাকে খুঁজে পাবি কি করে? শান্ত হ, কি করা যায় ভেবে দেখ। এখনো হয়তো বেশি দূরে যেতে পারেনি। রিমনের রুম থেকে একটা চিরকুট পাওয়া গেছে, ছোট খালামনি এনে দিয়েছে। চিরকুট পরে রিমন আরও পাগল হয়ে যাচ্ছে। চিরকুটে রিমনের দেওয়া কষ্টের প্রতিটা মুহূর্ত লেখা আছে। সকলের সামনে পড়তেও কষ্ট হচ্ছে, আর মিথিলা তো সব মুখ বুজে সহ্য করে গেছে। চিরকুটের শেষ অংশে লেখা আছে তাকে যেন খোঁজার বৃথা চেষ্টা না করে, কারণ সে কোথায় গেছে কেউ জানে না। নিজেকে আর সংসার জীবনে আটকে রাখতে চাই না। সংসার করতে ভালোবাসা চায় যে আমি পাওয়ার যোগ্য না, তাই অনেক দূরে চলে গেলাম, চাই না করো ভালোবাসা। রিমন, পারলে এই নষ্টা মেয়েকে ক্ষমা করে দিও। আর কখনো এই নষ্টার মুখ দেখতে হবে না। ইতি। নষ্টা মেয়ে। মিথিলার চিঠি পড়ে মাথার ভেতর চক্কর দিচ্ছে। কি করব, কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। এখনই মিথিলার বাসায় কল করে দেখতে হবে, হয়তো বাবার বাসায় আছে। কল দিতেই মালিহা রিসিভ করেছে। হ্যালো মালিহা। হুম বলেন। মিথিলা কি তোমাদের বাসায় গেছে? কই না তো আপু, তো সেদিন আপনার সাথেই চলে গেল। দেখো মালিহা, সত্য করে বলো, মিথিলা আমার সাথে রাগ করে চলে গেছে? থাকলে বলো। না দোলা ভাই, আমি সত্যই বলছি, আপু এখানে আসেনি। তাহলে কোথায় যেতে পারে?
তোমাদের আর কোনো আত্মীয় আছে? না তো দোলাভাই, তেমন কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আব্বু আম্মুকে কিছু বলতে হবে না, আমি খুঁজে বের করবই। রিমন আর সজীব বসে না থেকে গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ল। শহরের প্রতিটা অলি গলি খুঁজেও পেল না। কোথাও না পেয়ে শেষে থানায় মিচিং কমপ্লেন করে দিল। সজীব, আরে এভাবে ভেঙে পড়িস না, দেখবি মিথিলা ঠিকই ফিরে আসবে। কিভাবে শান্ত থাকব? আমিও যে মিথিলাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমাকে যে ঘৃণা করে চলে গেল। একটা মিথ্যা অপবাদকে যাচাই না করে কেমন করে অমানসিক আচরণ করলাম। অরণিকে আমি ছাড়ব না, ওর জন্য আজ আমি মিথিলাকে হারালাম, ওকে এর মাসুল দিতেই হবে। সজীব, দেখতো ওই বেয়াদব মেয়েটা কোথায়, জানতেই হবে কেন এমন করে মিথিলার সংসারটা ভেঙে দিল। অরণিকে কল করে জানল কোথায় আছে। সজীব আর রিমন গাড়িটা নিয়ে অরণির উদ্দেশ্যে বের হল। প্রথমে অরণির কাছে সত্যটা জানতে হবে, পরে মিথিলাকে খুঁজব। লোক মুখে জানতে জানতে অরণির নানু বাড়িতে পৌঁছে গেলাম, তবে পৌঁছাতেই 10টা বেজে গেছে। গ্রামে 10টা মানেই অনেক রাত, কেউ জেগে নেই। দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক মহিলা দরজা খুলে দিল। ইনি অরণির নানু। আমাদের বসতে বলে অরণিকে ডাকতে চলে গেলেন। কিছুক্ষণ বাদেই অরণি এসেছে। মনে হলো আমার সাথে সজীবকে দেখে আকাশ থেকে পড়েছে। ভাবতেই পারেনি সজীবকে এভাবে দেখতে পাবে। কিছুক্ষণ বাদেই মিথিলা আসল। আমার সাথে সজীবকে দেখে ভূত দেখার মতো চমকে গেছে। ভাবতেই পারেনি এভাবে সজীবকে দেখতে পাবে। অরণি মুখোমুখি সোফাটাতে বসে আছে, কোনো কথাই বলছে না। সবিজ, অরণি তুই যে এতটা নিচু মনের জানতামই না। কি করে পারলি এমন করতে? কেমন করে পারলি মিথিলার জীবনটা শেষ করে দিতে? অরণি চিৎকার দিয়ে, আমি যা করেছি ঠিকই বলেছি, যা বলেছি সবই সত্য বলেছি। সজীব, কিছুই ঠিক বলিসনি। আমি কিংবা মিথিলা কেউ কি কখনো বলেছি আমরা দুজন দুজনকে ভালোবাসি? তা বলিসনি। কিন্তু আমার কি চোখ নেই? আমার কি কোনো বুদ্ধি নেই? কিছুই বুঝি না। কেন? কি এমন দেখেছিস আমাদের মাঝে যার জন্য এমন করে ওর জীবনটা ধ্বংস করে দিলি? আমাকেও কম কষ্ট দেয়নি ও। রাতের পর রাত আমি না ঘুমিয়ে কেঁদেই কাটিয়েছি। তোর কষ্ট পাওয়ার কারণ কি? তোর কষ্ট পাওয়ার সাথে মিথিলার কি সম্পর্ক? সম্পর্ক আছে, আর তার কারণ তুই, শুধু তোর জন্য। সজীব, বাজে কথা বলবি না কিন্তু। নিজেকে বাঁচানোর মিথ্যা নাটক করছিস তুই। অরণি, আমি কোনো নাটক করছি না। মিথিলা জানতো আমি তোকে শুধু বন্ধু ভাবি না, তাও তোর সাথে কেন এমন ঘনিষ্ঠভাবে কথা বলতো? আমার সহ্য হতো না তুই মিথিলার সাথে কথা বলিস। তুই শুধু আমার সাথে কথা বলবি। সজীব, তুই যেমন আমার বন্ধু ছিলি, মিথিলাও আমার বন্ধু। ও কেন কথা বলতে পারবে না আমার সাথে? অরণি, হ্যাঁ পারত, তাই বলে সব সময় ও কেন তোর পাশের সিটটাতে বসবে? কোনো তোর সাথে খুনসুটি করবে? কই, আমাকে তো কখনো বলতি না অরণি তোকে আজ অনেক সুন্দর লাগছে। সজীব, তুই কি একটা গাধা? ও আমার জাস্ট ফ্রেন্ড। আর এতে তোর এত প্রবলেম তাইলে বললেই পারতি। অরণি, হ্যাঁ তোকে বলিনি, কিন্তু মিথিলাকে অনেকবার বলেছি। চোখ বুঝলেই শুধু তোকে দেখতাম। বিশ্বাস কর, কোনো কাজে মন বসাতে পারতাম না। তাই তো মিথিলাকে অ্যাড না করে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম, শুধু তোর জন্য। মিথিলাকে অনেকবার বলেছি আমার কথা তোকে বলতে, কিন্তু কখনো রাজি হয়নি। সব সময় বলতো বন্ধুত্বে কোনো রিলেশন না করতে, রিলেশন করলে বন্ধুত্ব নষ্ট হয়।
অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম তোকে মন থেকে ঝেড়ে ফেলে দেব, শুধু বন্ধু ভাবব। কিন্তু যেদিন ঘুরতে গেছিলাম ও আবারও তোর পাশে বসেছিল, আর আমি সেদিন স্পষ্ট দেখেছি তুই ওর হাত ধরেছিস। আবার সূর্য ডোবা দেখার পরে তুই মিথিলাকে রক্ত জবাও বলেছিলি। আমি জানতাম তোর সবচাইতে প্রিয় ফুল রক্ত জবা। জানিস সেদিন আমার কত কষ্ট হয়েছিল? আমাকে বন্ধুর সাথে প্রেম করতে মানা করে নিজে করবে। সজীব এবার নিজের রাগকে কন্ট্রোলে না রাখতে পেরে সজোরে চর বসিয়ে দিল। রাগে ফুঁসছে। সজীব, এই সামান্য কারণে তুই এত নিষ্ঠুর হয়ে গেলি? আরে ওই দিন ড্রাইভ করতে আনমনে মিথিলার হাতে হাত পড়ে যায় আর ব্যাপারটা দুজনেই বুঝতে পেরে হেসে ফেলি। ইচ্ছাকৃত ধরিনি। কাউকে আমার সবচাইতে পছন্দের ফুল বলেছি, তার মানে কি আমি তাকে ভালোবাসি? অর্নি, আমি শুধু ওটা দেখেই সন্দেহ করিনি। তোকে আমি মিথিলার বাসার সামনে বেশ কয়েকবার যেতে দেখেছি। সেদিন তো তুই মিথিলাদের বাসার সামনে দাঁড়িয়েই ফোনে কথা বলছিলি। আমাকে দেখেই ফোন রেখে দিলি কেন? মিথিলাকে অনেকবার জানতে চেয়েছি তোদের মধ্যে ব্যাপারটা কি, কিন্তু প্রতিবারই এড়িয়ে যেত। আর আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম মিথিলাকে উচিত শিক্ষা দেব। আমার সাথে প্রতারণা করে আমার মনের মানুষকে ছিনিয়ে নেওয়ার ফল বোঝাব। পরদিনই তোর অ্যাক্সিডেন্ট হয় আর সেটাকেই হাতিয়ার করে রিমন ভাইয়াকে ওসব কথা বলি। আমি জানতাম রিমন ভাইয়া তোর জন্য প্রাণও দিতে পারে, আবার কারো প্রাণ নিতেও পারে। সজীব, ছি অর্নি, তুই আমার বন্ধু ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আরে আমি মিথিলাদের বাসার সামনে যেতাম মিথিলা না ওর বোন মালিহাকে দেখতে। প্রথম যেদিন মালিহাকে দেখেছিলাম সেদিন থেকে আমার নাওয়া খাওয়া ছিল না। একবার দেখার জন্য ছুটে যেতাম। মালিহা কিছুই জানত না, তবে বিষয়টা মিথিলাকে বলতাম। মালিহার সাথে রিলেশনটা করিয়ে দেওয়ার জন্য বারবার ফোন করতাম, কিন্তু মিথিলাকে রাজি করানো এত সহজ না, তাই সেদিন বাসার সামনে গিয়ে ফোন করি যেন মালিহাকে একবার দেখার সুযোগ করে দেয়। আর সেটা তুই দেখে ফেলিস। বিষয়টা আরও ক্রিটিক্যাল হবে জেনেই আমি মিথিলাকে কাউকে জানাতে না করেছিলাম। সব কিছু না জেনে এটা তুই কি করলি? মিথিলা তো তোকে বোনের মতোই ভালোবাসত, আর তুই সেই বোনের সংসার ভাঙলি। ছি ছি, তুই এই পাপ কেমন করে শুধরাবি? কখনো কি এই মুখ নিয়ে মিথিলার সামনে যেতে পারবি? সব কিছু জানতে পেরে অর্নিও অঝরে কেঁদে যাচ্ছে। সত্যই তো বিনা অন্যায় মিথিলার যা করেছে তার কোনো ক্ষমা নেই। অর্নি, এটা আমি কি করলাম? আমি না জেনে মিথিলার এত বড় কষ্ট দিয়েছি। রিমন, কষ্ট শুধু মিথিলাকে না, কষ্ট আমাকেও দিয়েছ। তোমার বলা কথা আমি যাচাই না করেই কত অত্যাচারী না করেছি মিথিলার সাথে। অর্নি, ভাইয়া মিথিলা কোথায়? আমি ওর পায়ে ধরে মাফ চাইব। সকল দোষ আমার, যত ইচ্ছা আমাকে শাস্তি দিক। সজীব, সেই সুযোগ মনে হয় আর পাবি না। মিথিলা সংসার জীবন ত্যাগ করেছে। কোথায় গেছে কেউ জানে না। অনেক খুঁজেও লাভ হয়নি। অর্নি, মিথিলাদের এই শহরে কোথাও কোনো আত্মীয় নেই। গ্রাম থেকে অনেক আগেই চলে এসেছে। একা যেতে পারবে না। আমার মনে হয় ও দূরে কোথাও যায়নি। সজীব, কিন্তু কোথায় যেতে পারে তোর কোনো আইডিয়া আছে? আমার মনে হয় ও বাসাতেই আছে। কোথাও যাবে বলে মনে হয় না। রিমন, হ্যাঁ সজীব, আমারও তাই মনে হচ্ছে। আমার মন বলছে মিথিলা বাসায় আছে, মালিহা মিথ্যা বলছে। সজীব, যদি তাই হয় তো আমাদের মিথিলাদের বাসায় যাওয়া দরকার। রিমন, তাই চল। অর্নি, প্লিজ ভাইয়া, এখন যাবেন না। এত রাতে যাওয়া ঠিক হবে না। তার চাইতে বরং সকালে গেলে ভালো হবে। এখন এখানেই থেকে যান। কাল ভোরে আমরা তিনজনই রওনা করব। সজীব, তাই কর। এত রাতে যাওয়া ঠিক হবে না। কাল অরণিকে সাথে নিয়েই মিথিলাদের বাড়িতে যাব। রিমন,
তোরা যেটা ভালো মনে করিস কর। আমার মাথা কাজ করছে না। মিথিলাকে না পেলে আমি পাগল হয়ে যাব। আরে বেশি টেনশন করিস না তো, রাতটারই তো ব্যাপার। আচ্ছা অর্নি, আমাদের থাকার ব্যবস্থা করে দে। রিমন আর সজীবকে পাশের ঘরটাতে থাকার ব্যবস্থা করে দিল। দুজনই চুপচাপ শুয়ে আছে, কোনো কথা বলছে না। চোখ বুঝলেই বারবার মিথিলার মায়ামাখা মুখটা চোখের উপর ভাসছে। করুণ সুরে বারবার বলছে, আমি নির্দোষ রিমন, প্লিজ আমাকে অবহেলা করো না, আমি কিছুই করিনি। মিথিলার কথা মনে পড়তেই রিমন ডুকরে কেঁদে উঠল। বিষয়টা বুঝতে পেরেও সজীব কিছুই বলল না। নিজের ভেতর অনুশোচনা বোধ থাকা ভালো, শোধরে নেওয়ার শক্তি পাওয়া যায়। ভোর হতেই রিমন, সজীব আর অর্নি বেরিয়ে পড়ল। সকালে রাস্তা ফাঁকা থাকায় বেশি সময় লাগেনি। বেশ কয়েকবার কলিং বেল বাজানোর পরে মিথিলার আম্মু দরজা খুলে দিল। এত সকালে মেয়ের জামাইকে দেখতে পাবে কল্পনাও করেননি। আম্মু, আরে বাবা, এত সকাল সকাল সব কিছু ঠিক আছে তো? রিমন, না আম্মু, কিছুই ঠিক নেই। মিথিলা কই? আমি মিথিলাকে নিতে এসেছি। আম্মু, সে কি বাবা, মিথিলাকে নিতে এসেছো মানে কি? মিথিলা তো এখানে আসেইনি। রিমন, আপনারা মিথ্যা বলছেন। প্লিজ আম্মু, ওকে ডাক দিন। মিথিলার সাথে আমার কথা আছে, ওর ভুল ভাঙাতেই হবে। মিথিলার আব্বু এসেই বলে দিল। আব্বু, তুমি ভেতরে যাও মিথিলার মা, আর এই ছেলেকে বলে দাও আমার মেয়ে ওর কাছে যাবে না। অমন একটা পশুর কাছে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। রিমন, তার মানে মিথিলা এখানেই আছে? প্লিজ আব্বু আম্মু, আমি যা করেছি ভুল করেছি। মিথিলা আমাকে যে শাস্তি দিবে মাথা পেতে নিব, তবু আমি ওকে ছাড়া থাকতে পারব না। আপনারা প্লিজ মিথিলাকে ডাক দিন। আব্বু, বললাম না মিথিলা এখানে নেই। কোথায় গেছে আমরা জানি না। তুমি চলে যাও। রিমন, ও এতক্ষণ ভালোভাবে বলছিলাম তাই কাজ হচ্ছে না। আমার বউকে তো আমি নিয়ে যাবি। এই বলে স্টোররুম থেকে একটা লাঠি বের করে সামনে যা পাচ্ছে তাই ভাঙতে শুরু করে দিল। টিভি, ফ্রিজ, শোকেজ, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা কিছুই ভাঙতে বাদ রাখেনি। রিমনের গর্জন শুনে ভয়ে সামনে কেউ যাচ্ছে না। কিচেনের সব বাসন কোসন সারা বাড়ি ছুঁড়ে ফেলছে। সামনে রাখা এলইডিটা তুলে আছাড় দেবে তখনই মালিহা বলল, দোলা ভাই আর কিছু ভেঙেন না আপু, কোথায় আমি জানি। রিমন, জানো তো বলছো না কেন? এই বাড়িতে আমি আগুন ধরিয়ে দেব। মালিহা, আগুন ধরাতে হবে না, আগে শান্ত হন। আমি শান্ত আছি, আগে বলো মিথিলা কোথায়? মালিহা, বউ ছাড়া থাকতে পারছেন না বুঝি? দেখো মালিহা, এখন মজা করার মুডে নেই, তোমার আপু কোথায় আগে বলো। সব ভেঙে ফেললাম বলেই এলইডিটা আছাড় দিল। মালিহা, সবই কিছুই তো ভাঙলেন। যেয়ে দেখেন আপুর ঘরটাতে ভাঙতে কিছু বাদ আছে কিনা। হয়তো জিনিস ভাঙতে গিয়ে বউও পেয়ে যেতে পারেন। রিমন সেখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে মিথিলার রুমে চলে গেল। এখনো দরজা বন্ধ। দরজা ভাঙতে শুরু করতেই মিথিলা দরজা খুলে দিল। মিথিলা নিজেও ভাবেনি এত সকালে রিমন চলে আসবে। তার উপর হাতে টেবিলের ভাঙা পায়া। মিথিলাকে দেখেই ভেতরে ঠেলে দিয়ে দরজা আটকে দিল। হাতে লাঠি নিয়ে মিথিলার দিকে এগোচ্ছে আর মিথিলা ঢোক গিলতে গিলতে পেছনের দিকে। পেছাতে পেছাতে দেওয়ালে ঠেকে গেছে আর পেছানোর জায়গা নেই। রিমন মিথিলার সামনে দাঁড়িয়ে পাশে রাখা ড্রেসিং টেবিলের আয়নাটা বাড়ি দিয়ে ভেঙে দিল। একে একে রুমের সব ভেঙে ক্লান্ত হয়ে পড়েছে। মিথিলাকে দেখতে পেয়ে রাগটাও কমে গেছে। মিথিলা, আমার হৃদয়টা ভেঙে স্বাদ মেটেনি, এখন সব জিনিস ভাঙছ। রিমন, সব জিনিস ভেঙেছি, বেশ করেছি, দরকার পড়ে তো আরও ভাঙব।
আর আমার কাছ থেকে চলে যেতে চাইলে তোকে মেরে ফেলবো, তারপর নিজে মরব। বলেই মিথিলাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রিমন, আমাকে মাফ করে দাও মিথিলা। আমি না বুঝে অনেক অন্যায় করেছি। মিথিলা, না, কোনো মাফ হবে না। কদিন পরে আবার কেউ কিছু বলবে অমনি তো গালি দিবা, নষ্টা বলবা, গায়ে হাত তুলবা। আমি আর ফিরে যাব না। মিথিলা ফিরে যাবে না শুনেই ভাঙা কাচে সজোরে ঘুষি দিল। হাত কেটে রক্ত বের হচ্ছে। মিথিলাও সহ্য করতে না পেরে দৌড়ে এসে শাড়ির আঁচলে হাত চেপে ধরল যাতে রক্ত না বের হয়। কিন্তু রিমন কিছুতেই ধরতে দিচ্ছে না। মিথিলা, এই তোমার হাত থেকে রক্ত পড়ছে। পড়ুক, রক্ত ঝরে মরে যেতে চাই এ জীবনে, যখন তোমাকে পাবো না তাইলে মরে যাওয়াই ভালো। পাপের রক্ত ঝরে মরতে চাই। মিথিলা আর অভিমান করে থাকতে পারল না, রিমনকে জড়িয়ে ধরল। মিথিলা, তুমি চলে গেলে আমার কি হবে? শুধু নিজের কথাটাই ভাবলা, আমার কথা ভাবলে না। দুজন দুজনকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। এত দিনের অপূর্ণতা যে পূর্ণতা পেয়েছে, তাই আজ শেষ চোখের জল ফেলে নিচ্ছে। কেউ কাউকে ছাড়তেই চাচ্ছে না, কিন্তু রিমনের হাত থেকে রক্ত পড়ছে তাই ছেড়ে হাত পরিষ্কার করে বেঁধে দিল। রিমন, মিথিলা, তুমি আমাকে মাফ করেছ তো? মিথিলা, তুমি তো কোনো দোষ করোইনি, তাইলে মাফ কেন? আমি তোমার সাথে এত অন্যায় করলাম, তাও বলছো কিছুই করিনি? কিছুই করনি। তুমি ভুল পথে হাঁটছিলে, এখন তো বুঝে গেছো, তাই আমার কোনো কষ্ট নেই। আর চলো, আব্বু আম্মু মালিহা সবাই ওয়েট করছে, আমরা কখন নিচে যাব। হাজার হোক, ওরাও তো খুব ভালো অভিনয় করেছে। রিমন মিথিলার দিকে তাকিয়ে হেসে ফেলল। মিথিলাও রিমনের দিকে তাকিয়ে হেসে ফেলল। দুজনকে একসাথে নামতে দেখে সবাইকে অনেক খুশি দেখাচ্ছে। অর্ণিও দৌড়ে এসে মিথিলার পা জড়িয়ে ধরল। মিথিলাও অরণিকে মাফ করে দিয়েছে। সকলে অনেক খুশি। বাড়িতে আব্বু আম্মুকে ফোন করে বলে দিয়েছে সারা বাড়ি অনেক সুন্দর করে সাজাতে। মিথিলাকে আজ বউয়ের সাজে সাজিয়ে নিয়ে যাবে। শ্বশুর আব্বু, তা বাবা, তুমি তো মিথিলাকে পেয়ে গেলে, কিন্তু আমার বাড়ি যে ভেঙে তছনছ করে দিয়েছ তার খেসারত কে দেবে? রিমন, এই কথা আমার শ্বশুরের কাছে বলে দিচ্ছি, উনি সব দিয়ে দিবেন। রিমনের কথা শুনে সকলে একসাথে হেসে উঠল। এই হাসি চলতেই থাকবে। সমাপ্ত।